ইনস্টিংটাকে চেক দেওয়ার জন্যই তখন আমাদেরকে কিছু আইন, বিধিনিষেধ, ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো তৈরি করতে হয়। সবার বাড়িতে তো প্রাইম মিনিস্টার যাওয়ার সম্ভব না, সবার বিচারটা তো এই আর সবকিছু ওই প্রাইম মিনিস্টারকে বলতে হবে কেন? এটাও একটা অপসংস্কৃতি বলে আমি মনে করি। আমাদের সমাজের কিছু লুপহোল আছে না, কিছু অন্ধকার জায়গা আছে না, যেগুলোতে আমরা আলো ফেলতে পছন্দ করি না, কিন্তু আমরা কিন্তু সবাই জানি এগুলো আছে। এগুলোকে আমরা দিনের পর দিন লালন পালন করি, বহন করি এবং একরকম মেনেও নেই, কারণ আমাদের এক ধরনের নোশন আছে এগুলো না থাকলে নাকি এই অপরাধীরা সমাজে চলে আসবে। ঈদ মুবারক। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় দীপ্ত এক রজনীতে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। দেশ জুড়ে উৎসবের আমেজ, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পশু কোরবানি দিয়েছি, কিন্তু আজ মুক্তির কথার মঞ্চে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত ভারী মন নিয়ে একটা কঠিন প্রশ্ন করতে হচ্ছে। কোরবানির হাটে কোটি টাকার পশু কিনে আমরা কোরবানি তো দিলাম ঠিকই, কিন্তু আমাদের সমাজের গভীরে মানুষের ছদ্মবেশে যে হিংস্র পশুত্ব রামিসার মতো অবুঝ কন্যাদের ছিঁড়ে খাচ্ছে, সেই ভেতরের পশুত্বকে কি আমরা কোরবানি দিতে পেরেছি, নাকি দিন শেষে আমাদের উৎসব শুধু আনুষ্ঠানিকতায় আটকে যাচ্ছে আর নারীদের অসহায়ত্ব দিন দিন বাড়ছেই? আজ এই ঈদের আবহে আমরা ধর্ষণের বিচারহীনতার মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো। শ্রী দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডানে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সমাজ গবেষক। আমাদের সাথে আছেন মেজর আমিন আহমেদ আফসারি, অবসরপ্রাপ্ত, তিনি একজন রাজনীতিবিদ ও বিশ্লেষক। এবং আমাদের সাথে আছেন আজকে মার্দিয়া মমতাজ, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন। মূলত তার কাছ থেকে আমরা আজকে নারীর যে পার্সপেক্টিভটা আছে এবং পয়েন্ট অফ ভিউটা আছে সেটা নিয়ে শোনার চেষ্টা করব। শুরু করতে চাই যথারীতি ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ আপনার কাছ থেকে। অলরেডি রামিসার বাবা বিচার চাচ্ছে না বলে দাবি করেছে। এটা একটা চরম হতাশা, একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশ। এবং নো লেস দেন প্রাইম মিনিস্টার হিমসেলফ, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রামিসার বাবার বাসায় যেতে হয়েছে এবং কথা দিতে হয়েছে যে এই ধর্ষণটার বিচার অন্তত হবে। কিন্তু কতজনের বাসায় তারা যাবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। কতজনের বিচার আসলে হবে? পরিসংখ্যান ভয়াবহ কথা বলছে স্যার। কিন্তু এই যে রামিসার বাবার মতো শত শত রামিসার বাবা যখন বিচার আর চায় না, তখন তো সমাজে এই ধর্ষকদের জন্য একটা ভয়হীনতার সুযোগ তৈরি হয়। ঠিক এই জায়গাটায় সমাজ থেকে ধর্ষকদের যখন ভয় উবে যায়, তখন আসলে সমাজ কোন দিকে ধাবিত হয়? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতাদের ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। যে প্রশ্নটি তুললেন যে ভয়হীনতা, বিচারহীনতার সংস্কৃতি যখন একটা সমাজের মধ্যে তৈরি হয়ে যায়, তখন যারা বিচার প্রার্থী বা সাধারণ জনগণ তাদের নিরাপত্তার জায়গাটা কোথায় গিয়ে পৌঁছায়। একটা জিনিস দেখুন, আপনার অ্যানথ্রোপোলজি অফ ভায়োলেন্স বা সহিংসতার নৃতত্ব, এখানে বলা হয় যে ভায়োলেন্সটা বা সহিংসতাটা হচ্ছে প্রতিটা মানুষের ইনস্টিংক্টের ভিতরে ডিপলি এমবেডেড। প্রতিটা মানুষের ভেতরে একটা সহিংস সত্তা কাজ করে জন্মগতভাবে, এটা আমাদের মজ্জাগত একটা ব্যাপার। তো এই যে ইনস্টিংটাকে চেক দেওয়ার জন্যই তখন আমাদেরকে কিছু আইন, বিধিনিষেধ, ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো তৈরি করতে হয়। পাশাপাশি এই ডুজ অ্যান্ড ডোন্টস যেগুলো ফলো না করবে তাদেরকে একটা পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হয়, যাতে করে মানুষ জানে যে আমার যে সামাজিক অবকাঠামোর মধ্যে আমাকে যে নিয়ম নীতিমালা দেয়া আছে, যে সামাজিক চুক্তির আওতায় একটা রাষ্ট্রে একটা সুনাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য আমার যে সমস্ত জিনিস করণীয়, আমি যদি সেগুলো থেকে বিচ্যুত হই তাহলে আমাকে শাস্তি পেতে হবে। এই ফিলিংটা থেকেই কিন্তু মানুষ আইন মানতে বাধ্য হয়। তা না হলে বেসিক্যালি কিন্তু হিউম্যান সোলস আর নট ডিজাইনড টু অ্যাবাইড বাই ল। ঠিক এই মুহূর্তে যে জ্যামিতিক হারে বাংলাদেশে ধর্ষণের মতো ঘটনা, শিশু ধর্ষণের মতো ঘটনা এবং গণধর্ষণের মতো ঘটনা বেড়ে যাচ্ছে, এর পিছনে আসলে স্যার কি ধরনের কারণ দায়ী বলে আপনি মনে করেন? অনেকে বলছে যে সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের কথা,
অনেকে বলছে পর্নোগ্রাফির সহজলভ্যতার কথা, আবার অনেকে বলছে যে এই অপরাধ করলে, ধর্ষণের অপরাধ করলে তো আসলে কোনো সাজা হয় না। আসলে কারণটা কোনটা স্যার? ধন্যবাদ আপনাকে। অনেকে মাদকের কথাও বলছে যে মাদকের সহজলভ্যতা। ঈদ মোবারক। আমি সর্বপ্রথম রামি স্যার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং রামি স্যার মতো যারা নির্যাতিত হয়েছে বাংলাদেশে গত 2-3 মাসে, অনেক এটার সংখ্যা, গত মানে এক সপ্তাহের মধ্যে দেখা যায় 3-4 জন নির্যাতিত হচ্ছে এবং তাদেরকে পরিশেষে হত্যা করা হচ্ছে। দুটি অপরাধ কিন্তু এখানে ঘটছে, আর এর কারণ বহুমাত্রিক। আপনি একটা কোনো কারণ দিয়ে এটা বোঝাতে পারবেন না। সবচেয়ে বড় যে কারণটি বলে আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি, রাজনৈতিক অবক্ষয়। এবং এই রাজনৈতিক অবক্ষয়ের জন্য মাদক, আর মাদকের সৃষ্টি হয়েছে চাঁদাবাজি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ থেকে, এবং এগুলোর অন্য সব কিছু রেখে শুধু যদি আমরা ধর্ষণকে বন্ধ করতে চাই, সেটা মানে কার্যকরী হবে না। সুতরাং পুরো সমাজের মধ্যে যে ঘুণে ধরা সমাজ একটা আমরা তৈরি করেছি শুধু নিজেকে ক্ষমতায়িত করার জন্য, ক্ষমতায় থাকার জন্য। এই যে কয়েকদিন আগে আপনার ডিসিদের যে সম্মেলন হলো, সেখানেও তারা বিচারিক অধিকার চায়, মানে সবাই একটা ক্ষমতা চায় কিন্তু কাজের কাজ কিছু হয় না। তদন্ত আপনি দেখেন 5 লক্ষের উপরেও আছে, আদালতে কেসগুলো পড়ে আছে। এখন সবার ভাগ্যে তো রামিসা না, সবার বাড়িতে তো প্রাইম মিনিস্টার যাওয়ার সম্ভব না, সবার বিচারটা তো এই, আর সব কিছু ওই প্রাইম মিনিস্টারকে বলতে হবে কেন? এটাও একটা অপসংস্কৃতি বলে আমি মনে করি। আমি ইদানিং দেখছি যে প্রতিটা মন্ত্রীকেই নির্দেশ দেওয়া হচ্ছে। তো এই যে মন্ত্রিত্বের যে যার যার ফ্যাকাল্টি যে কাজগুলো করা, সেখানে অনাগ্রহ এবং অপরাধ এবং আমাদের সমাজের যে ঘুণে ধরা যে সমস্যাগুলো হচ্ছে, এটা যার যার ক্ষেত্রে রাজনীতিবিদরা, রাজনৈতিক দল এবং বিশেষ করে ক্ষমতায় যারা আছে তারা এগুলো উপেক্ষা করছে। আপনি দেখেন সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয়ের কারণে ধর্মীয় যে আমাদের অনুশাসন, ধর্মীয় যে প্রচারণা, সেখানেও কিন্তু এই রাজনৈতিক কারণে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাসায় গিয়েছিলেন, এবং মাদিয়াপা আপনি হয়তো জানেন যে লেটেস্ট আপডেট 2টা। একটা হচ্ছে যে আইনমন্ত্রী বলেছিল যে ঈদের পরপরই বিচার কাজ শুরু হয়ে যাবে, আর সম্ভবত চার্জশিট আজকে দাখিল করা হচ্ছে, যেখানে 2 জনকে মেইন অ্যাকিউজ হিসেবে দেয়া হয়েছে। আমি এবং আমাদের দর্শকরা আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে নারীর উপরে যে সহিংসতাটা, এটাকে যদি আপনি আপনার মতো করে একটু ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাই, সহ আলোচক সম্মানিত যারা আছেন, সবাইকে ঈদ মোবারক। আসলে এই ঘটনাগুলো যখন পড়ি বা যখন শুনি, তখন এটা সরাসরি আমি নিরাপদে আছি এই জায়গাটাও আমার কাছে অপরাধ বোধ লাগে। আমি তখন অপরাধ বোধে ভুগি যখন আমি এরকম একটা চ্যানেলে একদিন আসছিলাম রাতের বেলায়, একটা জায়গায় সিগন্যালে দাঁড়ালাম, আমি দেখলাম রাস্তার পাশে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে সেজেগুজে। এই জায়গাগুলো, এই যে আমাদের সমাজের কিছু লুপহোল আছে না, কিছু অন্ধকার জায়গা আছে না, যেগুলোতে আমরা আলো ফেলতে পছন্দ করি না, কিন্তু আমরা কিন্তু সবাই জানি এগুলো আছে। এগুলোকে আমরা দিনের পর দিন লালন পালন করি, বহন করি এবং একরকম মেনেও নেই। কারণ আমাদের এক ধরনের নোশন আছে, এগুলো না থাকলে নাকি এই অপরাধীরা সমাজে চলে আসবে। কিন্তু আমরা কি আসলেই এই যে নারীর অবমূল্যায়ন করে কিছু মানুষের বিকৃত ইচ্ছেগুলোকে পূরণ করার ব্যবস্থা করে রেখেছি? এটা করে কি আমরা আসলে এগুলোকে মেইনস্ট্রিম থেকে বন্ধ করে রাখতে পেরেছি? পারি নাই। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখেন, একটা মানুষ যখন একটা অ্যাবনর্মাল বিহেভিয়ারে চলে যায়, এটা তাকে হ্যাপিনেস দেয়, একই প্রসেস তাকে বেশি দিন হ্যাপিনেস দেয় না। তাকে এটাকে একটু অন্যভাবে প্র্যাকটিস করতে হয়, এবং একটা সময় গিয়ে দেখা যায় সে এই অত্যাচারটা কার উপর করছে? যাকে সে কোনো বেনিফিটও দিতে রাজি না। এবং একটা সময় তার মনে হয় যে এখন তো আমি আর তাকে পয়সা দিয়ে বলতে পারবো না যে যা, তোর সাথে কাজ শেষ, আমাকে কি করতে হবে? তাকে তো গায়েব করে ফেলতে হবে। এইটুকু একটা বাচ্চা, সে হয়তো বলতেও পারতো না তার সাথে কি হয়েছে, কিন্তু তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটা দরকার কেন ছিল? আমি আরেকটা ঘটনার কথা মনে করতে চাই। স্যার বলছিলেন আসিয়ার ঘটনা, এর সাথে আরেকটা ঘটনা ছিল, আমি বাচ্চাটার নাম ভুলে গেছি, এটা খুব প্যাথেটিক। ওই যে ভাওয়ালের থেকে সম্ভবত বাচ্চাটা বের হয়ে আসছিল, তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল, হেঁটে হেঁটে। এটা সহ্য করার মতো না। রামিসা যেদিন মারা যায় সেই দিনই ঢাকার আরেক প্রান্তে একটা বাচ্চা সুইসাইড করে।
এবং সে স্বেচ্ছায়, আমরা সিসি ক্যামেরা দেখেছি, তাদের শোয়ার জায়গাটাতে সিসি ক্যামেরা, সেটাও তাকে বাঁচাতে পারে নাই, কারণ তার মৃতদেহ থেকে দেখা গেছে যে তার সাথে অ্যাবনর্মাল বিহেভিয়ার করা হতো। এই যে টোটাল একটা ভালনারেবল অবস্থা, এটা আসলে আমাদের সভ্যতার ডেফিনেশনকে কই নিয়ে যায়, এটা আমাদের একটু চিন্তা করা উচিত। নারীর যে অনুভূতির অংশটুকু কিছুটা কভার করলেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সেই দর্শক মণ্ডলী সঙ্গেই থাকুন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সেই দর্শক মণ্ডলী আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি মুক্তির কথার স্টুডিওতে। ব্রিগেডিয়ার ইউসুফ, আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাচ্ছি এখানে, যে ধরেন আইন আছে, কঠোর আইন আছে, কিন্তু ধর্ষক এবং খুনিদের দমনে আমরা আসলে সেই রকম সাফল্য পাচ্ছি না। এটার অনেক ধরনের কারণ অনেকে বলছে, আবার অনেকে বলছে যে আমাদের সাফিসিয়েন্ট পুলিশ ফরেন্সিক ক্যাপাবিলিটি নাই, এবং অনেকে টেকনিক্যাল অনেক ট্রেনিং এবং আদার থিংস যেগুলো আছে, যেমন উইটনেস প্রোটেকশন সহ ভিকটিমটাকে যে ইনিশিয়াল সাপোর্ট দেওয়ার কথা এবং আলামতগুলোকে ঠিক রাখার কথা, এরকম বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। তো এগুলা পড়তে গেলে অথবা শুনতে গেলে মনে হয় এই ক্রাইমের বিচার বোধহয় বাংলাদেশে আদৌ সম্ভব না। আপনি কি আর একটু আলোকপাত করবেন? রাইট, আমাদের আপনার অনুষ্ঠানের নাম থেকে একটা জিনিস টেক আছে আমার, মুক্তির কথা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উপনিবেশিক মানসিকতা থেকে আসলে মুক্তি চাই। আপনি যে আইনের কথা বললেন, এটা কি আমাদের আইন? এটা তো বাংলাদেশ নামক ভূখণ্ডের তৈরি করা আইন না। 1860 সালে ব্রিটিশরা কোনো এক সময় আমাদের উপরে উপনিবেশ স্থাপন করেছে। আমাদেরকে তারা দেখতো ভৃত্যের মতো। জজ, ব্যারিস্টার, লয়ার যারা আছে সব হচ্ছে ওরা সাহেবরা। কাজে ওরা আইনগুলোকে এমনভাবেই তৈরি করেছে যাতে করে তারা তাদের সাবজেক্টকে তাদের ডিজায়ার অনুযায়ী কন্ট্রোলে রাখতে পারে। আচ্ছা। এবং আইনের ভেতরে এমন কতগুলো জটিলতা তৈরি করা হয়েছে, মানে আমলাতান্ত্রিক জটিলতা, যার ফলে যে কোনো একটা প্রসেস অটোমেটিক্যালি ইট টেকস এ লং টাইম, অনেক সময় লেগে যায়। ওকে। আপনি যদি একটা নর্মাল ক্রিমিনাল কেসের কথা চিন্তা করেন, ক্রিমিনাল কেসটা শুরু হয় কিন্তু আপনার ফার্স্টে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, ওখান থেকে ওটা সিনিয়র ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, ওখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে সেশন জাজের কাছে যায়। এটা গেল একটা। সব কিছু করার পরও যদি দেখা যায় সেই ব্যক্তি দোষী, একটা রায়ও হয়ে গেল, সেই ব্যক্তি এটার এগেনস্টে আবার অ্যাপিল করছে হাইকোর্টে গিয়ে। ওকে। দেখা যাক ওখানে দীর্ঘদিন ধরে চলার পরে ওখানেও রায়টা বহাল থাকলো, সে আবার অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে আবার অ্যাপিল করতে, ওখানেও দীর্ঘদিন পরে যদি বহাল থাকলে সে আবার রিভিউ পিটিশন দিচ্ছে। একটু মেজর আফসারে আপনার কাছে আসতে চাই, যে যেটা বোঝা যাচ্ছে ব্রিগেডিয়ার ইউসুফের কথা থেকে, যে স্টেট ক্রাফট ইজ ভেরি ডেলিকেট ইস্যু, এত সহজ না। কিন্তু ধরেন ঋণ খেলাপি, তারপরে হচ্ছে ধরেন অ্যাপারেন্টলি ক্রিমিনাল, প্লাস হচ্ছে ধরেন ক্যাজুয়ালি দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন পলিটিশিয়ানরা যখন এই জাতীয় ডেলিকেট ম্যাটার্সে মানে হাত দেন, তখন আসলে ব্যাপার কেমন দাঁড়ায়? স্পেশালি ধর্ষণের মতো কেসে পলিটিশিয়ানরা খুব বেশি ইনফ্লুয়েন্স করেন। এই ব্যাপারে কি বলবেন স্যার? জি, আমি বলতে চাই যে ঈদটা আমরা পার করলাম, এটা এই 55 বছরে এরকম ঈদ আমরা করিনি। ঈদের ঠিক আগে আগে সারা বাংলাদেশের মানুষ একটা শিশুর জন্য চিৎকার, ধর্ষণ বন্ধ করার জন্য চিৎকার, বিচার পাওয়ার জন্য হাহাকার, এরকম ঈদ কিন্তু আমরা আগে পার করিনি। আমি এই দ্বিতীয়বার আমাকে কথা বলার জন্য সুযোগের জন্য ধন্যবাদ। তবে এই সুযোগে আমি বলতে চাই, এই ধরনের ঈদ যেন আর আমাদের না আসে আমাদের জীবনে। দেখুন, 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, আমরা কি মুক্তি পেয়েছি? আমরা কি মুক্ত হয়েছি? আমরা 1971 সাল থেকেই নানাভাবে আমাদের এই দেশটাকে বিভিন্ন বিশেষ বিশেষ দেশ এমনভাবে আমাদের পুতুল সরকার বানিয়ে বানিয়ে মাঝে মাঝে অন্য সরকার এসে আমাদের শিক্ষাকে ধ্বংস করা, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা, আমাদের আচার আচরণ সমাজকে ধ্বংস করার চেষ্টা। এটা এক ধরনের স্নায়ু যুদ্ধের মতো, এটা এক ধরনের আগ্রাসন বলে আমি মনে করি। তো সেটাও আমরা বন্ধ করতে পারিনি, এখনো নিশ্চিত না যেটা বন্ধ হয়েছে কিনা। এটা খুব গুরুত্বপূর্ণ সকল বিচার, সকল সমাজ ব্যবস্থার জন্যে। দ্বিতীয়ত হলো রাজনৈতিক প্রভাব বা আশ্রয়ে এত বড় বাধা হয়ে গেছে যে এর আগে স্বৈরাচার সরকার, ওটার জন্য আমরা বাধা দিয়েছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলো যেন দলীয় মার্কায় না হয়। ওটা করে বাংলাদেশের যে
পঞ্চায়েত ছিল, গ্রাম মোড়ল ছিল, সব ভেঙে চুরে এই ছাত্রলীগ আর যুবলীগ দিয়ে পুরো সমাজ শাসিত করা হয়েছে। মুরব্বীরা ঘর থেকে বেরোতো না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কেউ সিগারেট খাচ্ছে, মুরব্বী দেখলে লুকিয়ে ফেলছে, আর এখন মুরব্বীর মুখে ধোঁয়া ছাড়ে। তো এই যে অঙ্গ প্রতিষ্ঠান, এটা অনেক দেশেই পাবেন না আপনি বাংলাদেশ ছাড়া। এই রাজনৈতিক যে অঙ্গ প্রতিষ্ঠান, এটা অ্যাকচুয়ালি একটা লাঠিয়াল বাহিনী। আমেরিকাতে নাই স্যার ছাত্রলীগ অথবা ছাত্র থাকলে তারা ওই তাদের ইনস্টিটিউশন বা উঠুকের মধ্যেই, ওরাই তো গণতন্ত্র সাপ্লাই করছে স্যার। হ্যাঁ, কিন্তু ওরা আপনার এই আমাদের দেশে যেভাবে আছে, না, আই আন্ডারস্ট্যান্ড স্যার, আমাদের দেশে যেভাবে আছে এইভাবে না। হার্ভার্ডেও স্যার ডিবেট আমরা ক্লাব যে আছে, কোনো- কিন্তু এরকম আমরা দল নাই যে স্যার। কোনো ভালো জিনিসকে খারাপ করার জন্য ওস্তাদ। Right, sir. যে কোনো ভালো কাজ আমাদের এখানে করা কঠিন। আপনি বলছিলেন যে আইন আছে, হ্যাঁ আইন তো আছে। আইন কাদের জন্য আছে? যারা আইনকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা ধনী, যারা ক্ষমতাবান, যারা রাজনীতিবিদ, যাদের একটা পরিচয় আছে। এই যে 24-এর এই যে জুলাই, 36 জুলাই তাদের কয়টা ছেলে শহীদ হয়েছে? কয়টা বড় বড় রাজনীতিবিদের ছেলে মেয়েকে আপনার রাস্তায় দেখেছেন? তো সুতরাং ওদের লাইফস্টাইলটাই তো আলাদা, আর রামিসাদের বা আমাদের লাইফস্টাইলেই আলাদা। দেখেন, রাষ্ট্রপতি একটা খোঁচায় যে কোনো ফাঁসির আসামি, মৃত্যুদণ্ড আসামিকে মাফ করে দিতে পারে। এটাকে রোধ করা উচিত, সংস্কার করা উচিত। আপনি দেখেন, আমরা কোনো কিছুই সংস্কারে যেতে পারলাম না। মুক্ত হইনি বলেই তো 36 জুলাই হয়েছিল, কিন্তু 36 জুলাই থেকে আমরা আবার পেছন দিকে হাঁটছি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনি স্যার পয়েন্ট করলেন। সেটা হচ্ছে যে পলিটিশিয়ানের বাচ্চা হওয়াতে সুবিধা হচ্ছে যে আপনার পলিটিক্স করার দরকার নাই, বাট যথাসময়ে আপনি নির্বাচনে জিতবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন শক্তিশালী মন্ত্রী হবেন এবং আপনি দেশ চালাবেন, ওটা পেয়ে যাবে। তো সুতরাং আমাদের দেশে যে রাজনীতি, এটা একটা অপরাজনীতি। এখনো আমরা সত্যিকারের রাজনীতি হলো ওয়েলফেয়ার, কল্যাণের সবচেয়ে বড় উপায় হলো রাজনীতি। তাহলে স্যার এই জায়গাতে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি স্যার, সেটা হচ্ছে এই যে গণদাবি উঠলো যে প্রকাশ্যে বিচার দেখতে চায় মানুষ, এটা কি তাহলে রাজনৈতিকভাবে সঠিক আকাঙ্ক্ষা? এটা রাজনৈতিক আকাঙ্ক্ষা না, এটা সামাজিক আকাঙ্ক্ষা, এটা ধর্মীয় একটা আকাঙ্ক্ষা। জানি না, উনি হয়তো বলবেন। অনেক দেশে এটা আছে, তাৎক্ষণিক বিচার হয়, কল্লা কেটে ফেলা, এটা করা, ইনজেকশন দিয়ে তার পৌরস্তত্ব ধ্বংস করে দেওয়া, চিরে অনেক রকম এখন পৃথিবীতে বেরিয়েছে। আমাদের খুব একটা রিসার্চ করার দরকার নাই। আমরা কয়েকটা দেশে ধর্ষণের কি পানিশমেন্ট দেয়, এটা দেখলেই ইন্টারনেটে সার্চ করলেই পাবেন যে কোথায় কোথায় কিভাবে। প্রাচীনতম একটা অপরাধ। এবং এইটা যদি ইসলামিক, এই যে ইসলামিক বিষয়টা আমি বারবার আনছি, যে ইসলামিক এই যে অনুশাসন, আমাদের যে ধর্মীয় অনুশাসন, তার উপরে চলে গেছে স্থানীয় রাজনীতি। স্থানীয় রাজনীতির পারমিশন ছাড়া এটা ওয়াজও করা যায় না, স্থানীয় পারমিশন ছাড়া একটা কালচারাল প্রোগ্রাম করা যায় না, স্থানীয় ওই প্রতিনিধিকে স্টেজে না নিলে স্টেজেই তৈরি করা যাবে না। সেই রাজনীতিতে আমরা আছি। তো সেখানে যদি আমরা বলি আইন তো আমাদের অনেক আছে, আইন তো পরিবর্তনের কথা বলে ভোট চেয়েছিলেন ওনারা বলেছেন যে আমরা সংস্কারে যাব। ওনাদের 31 দফায় প্রথম দফাই ছিল যে আমরা সংস্কার কমিশন করে এটা করব। কিন্তু আমরা যখনই দেখলাম যে সেই দিন আসলো, শপথ নিলেন না এবং তারা উল্টা পথে হাঁটা শুরু করলেন। তো এই যদি হয় সরকার বা রাজনৈতিক ইচ্ছা, তাহলে আপনি এর সমাধান খুঁজে পাবেন কোথায়? আর বিক্ষিপ্তভাবে এর কোনো বিচার আচার করে হয়তো একজনকে আপনি সান্ত্বনা দিলেন, প্রত্যেকটা বাড়িতে কি গিয়ে পাহারা দিতে পারবেন? আপনি আজকে যে এই যে আন্দোলনটা হলো, এইটা ওই 36 জুলাইয়ের স্পিরিটে হয়েছে। কই সরকারি দল বা অন্য দল তো ব্যানার নিয়ে কিন্তু এই দাবি করে নাই যে এর বিচার করতে হবে, এই করতে হবে। এটা একটা সামাজিক আন্দোলন। আমরা যেটা 36 জুলাইয়ের যে রেশটা, সেটা এখনো ধ্বংস হয়ে যায় নাই, এইটারই একটা বিস্ফোরণ এখানে ঘটেছে। এবং আমি মনে করি এই যে জুলাই সামনে আসতেছে, যদি বিচারালয়কে আলাদা না করা হয়, যদি যেইগুলো তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এগুলো ছাড়া বাকিগুলো না করা হয়, মানুষ আবার জুলাই ফুঁসে উঠবে, বারবার আমাদের জুলাই আসবে, বারবার আমরা মুক্তির কথা বলবো, কিন্তু আমরা পিছপা হব না। কারণ আমাদের আশেপাশে শত্রু আছে, আমাদেরকে ধ্বংস করার জন্যে, বিনা যুদ্ধে ধ্বংস করার জন্য অনেক ওত পেতে বসে আছে। আমাদের আজকের আলোচনার এই প্রেক্ষিতেই যেতে চাই, সেটা হচ্ছে এক একটা ধর্ষণের মামলার সুরাহা হতে 8 থেকে 10 বছর যদি লেগে যায়, এবং এখানে আপনি শুরুতেই যেটা বললেন যে ভিকটিম যে আছে তার যে আলামত সংগ্রহ করা থেকে শুরু করে যে প্রসেসের ভেতর দিয়ে তাকে যেতে হয়, অনেকটা এখানে প্যাট্রিয়ার একটা ব্যাপার তো আছেই, পুরুষতান্ত্রিক একটা প্রতিবন্ধকতা তো আছেই। তার সাথে আবার যেটা হচ্ছে সাক্ষী। এখন ধরেন শরিয়া আইনে যেরকম হুদুদের ব্যাপার বলা আছে, ওখানে আবার বলা আছে 4 জন প্রাপ্তবয়স্ক সাক্ষী লাগে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। আমাদের দেশের যে বিদ্যমান আইন আছে সেখানেও কিন্তু সাক্ষ্যের একটা ব্যাপার আছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এমন হয়
যে সাক্ষী আসলে 10 বছর ধরে সাক্ষী দেওয়ার মতো ধৈর্য রাখতে পারে না, এমনকি এই যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে রামেসার বাবা বিচার চাইতেই ভয় পায়। তাহলে এই জায়গাটায় আপনি যেহেতু এখন জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন, এই জায়গাগুলোতে আপনি আসলে কি ভাবেন, কিভাবে ইমপ্রুভ করা সম্ভব? একজন মহিলাকে কেউ দুশ্চরিত্র বলতে চায়, সেখানে সাক্ষী লাগবে। কিন্তু এই ধরনের ফৌজদারি অপরাধ যেটা সুস্পষ্টভাবে এক পক্ষের উপরে অন্যায় হচ্ছে, এখানে সাক্ষীর ব্যাপারটা ওই রকম না, এটা ফরেনসিক দিয়ে আসবে, ফরেনসিক আলামত তাই না? দিয়ে। জি। এবং আপনি দেখেন, এই যে আপনি দীর্ঘসূত্রিতার কথা বলছেন, এটা শুধু বিচার কার্যের দীর্ঘসূত্রিতা না তো। একজনকে যাবজ্জীবন দেয়া হলো, আপনার মনে থাকার কথা, বাচ্চাটার নাম ছিল পূজা। তাকে এগুলো বলাটাও আসলে কিরকম না, যে তাকে ধারালো ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এবং পূজার বাবার একটা সাক্ষাৎকার পড়ছিলাম আমি সেদিন, তিনি বলছেন যে এখনো তার বাচ্চাটা, বিয়ে তো অনেক পরের কথা, তার বাচ্চাটা দৈনন্দিন যে কাজগুলো, সে টয়লেটে যেতে পারে না, তার ফিস্টুলা রোগীর মতন সারাক্ষণই তার কাপড় নোংরা হচ্ছে, অথচ অপরাধী কিন্তু বের হয়ে গেছে, তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই লোকটার কাছ থেকে ওই লোকালিটি কি নিরাপদ? ওই লোকালিটির অন্য 10টা শিশু কি নিরাপদ? আমি আরেকটা ঘটনা দেখলাম, আমি এটা সত্য মিথ্যা জানি না, একটা ছেলেকে ধরা হয়েছে, সে বলছে যে আমি আমার বোনের ধর্ষককে যে গুলি করেছি, আমার মনে হয় আমি ভালো কাজ করেছি। এটা হচ্ছে ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট। আমরা আস্তে আস্তে এই জায়গায় চলে যাচ্ছি কিনা, বা আমাদের নাগরিকদেরকে ওখানে ঠেলে দিচ্ছি কিনা, এটা একটা ইস্যু। বিচারহীনতা মানেই মানুষ আইন নিজের হাতে নিয়ে নেবে, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। আপনি দেখেছেন চিটাগাঙ্গে রামিসার ঘটনার পরের দিন কি হলো, তাই না? আমরা জানতেও পারি নাই এখনো যে কে আসলে দোষী, কিন্তু মানুষের রাগ হচ্ছে যে আমি এটাকে আজকে পেরে ফেলবো। আমরা কি করব? আমরা 3টা জায়গায় কাজ করতে পারি। একটা জায়গা হচ্ছে যে মানুষকে নৈতিকতার প্রশিক্ষণ দেওয়া। স্যার বলছিলেন যে প্রথম কথা হলো কি করা যায় আর কি করা যায় না, এটার ব্যাপারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ট্রেনিং থাকতে হবে। এবং এটা শুধু বইয়ের পাতায় না, এটা প্র্যাকটিস থাকতে হবে। আমরা সায়েন্স যেরকম প্র্যাকটিস করি, এরকম প্র্যাকটিস থাকতে হবে। কারণ আপনি যে ঘটনাটা বললেন, ওই ঘটনায় কিন্তু 2জন নিরপরাধ লোক মারা গেছে। জি জি। যে আমি আসলে কি করছি, কার সাথে করছি। আমি আমার ছেলেকে বলি, আমার ছেলে 15, আমি আমার ছেলেকে এই নিউজটা সবার আগে পড়তে দিয়েছি, পড়ো, পুরাটা পড়ো, পড়তে হবে। এবং আমি অসুস্থ হয়ে যাওয়া যেতে পারিনি, শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে আমাকে বলা হয়েছিল আপনার মেয়েকে নিয়ে আসবেন। আমি বলেছি আমি ছেলে মেয়ে 2জনকে নিয়ে যাব যদি যাই, কারণ আমার ছেলেকে তো জানতে হবে যে আমার ভেতরে যে ডিজায়ার আছে, বা আমার মতন আর 10 জনের যে ডিজায়ার আছে, সেটাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। এরপর মুসলিম হলে আমি তাকে আল্লাহর ভয় দেখাই, কিন্তু মুসলিম না মানে কি আমি তাকে ছেড়ে দেব? একটা সোশ্যাল জাস্টিসের মধ্যে তাকে থাকতে হবে, এই ট্রেনিংটা ছোটবেলা থেকে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শাস্তির ভয়। শাস্তি থাকলে, শাস্তি কার্যকর হলে এটা মানুষকে একটা অটোমেটিক মেসেজ দেয় যে আমাকে লাইনে থাকতে হবে। এবং আমি যদি দুষ্টুমি করতে চাই, তাহলে সেটা এমন একটা জায়গায় গিয়ে করতে হবে যেখানে জাস্টিস নাই। আমরা এতক্ষণ যতগুলো সংস্কারের কথা বলেছি, সবগুলোর ব্যাপারে রেকমেন্ডেশন ছিল, সেটা এখনো আমরা দিনের আলো দেখতে পাচ্ছি না। তারপরেও আমাদের চেষ্টা করতে তো বাধা নাই, আমরা চেষ্টা করব, কথা বলবো। জি আপা, থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট বিরতির পর এসে আমরা আবার কথা বলবো। শুধু দর্শক মণ্ডলী, বিরতির পর এসে কথা বলবো দুটো খুব চমকপ্রদ ব্যাপার নিয়ে। একটা হচ্ছে যে প্রকাশ্যে ধর্ষকদের শাস্তির ব্যাপারে জনমত গড়ে উঠছে, আর অনেকেই আবার শরিয়া আইন এক্ষেত্রে চালু করা যেতে পারে কিনা সেটা নিয়েও সম্ভবত যাচাই করতে চাইছে। কথা হবে বিরতির পর। দর্শক মণ্ডলী, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের উপস্থিত অতিথি যারা আছেন তাদের কাছে আমি একসাথে প্রশ্নটা করব এবং প্রত্যেকের কাছ থেকে 3 মিনিট করে একটু প্রতিক্রিয়াটা জানতে চাইব। 2টা ব্যাপারে আমাদের জনমত, একটা জন আকাঙ্ক্ষাই বলবো তৈরি হয়েছে। সেটা হচ্ছে ধর্ষণের মতো একটা ঘৃণ্য অপরাধ, এটা আসলে কেউই চায় না। সুতরাং জনমত বলছে যে ধর্ষণ অথবা ধর্ষক যারা আছে তাদের শাস্তিটা যেটা আছে, এটা যদি প্রকাশ্যে দেয়া যায়, তাহলে হয়তো সম্ভাব্য ধর্ষক যারা অথবা ধর্ষকামী যারা, তারা হয়তো কিছুটা নিজেদেরকে নিবৃত করবে এবং সমাজে এটার ব্যাপক যে মানে বিস্তার ঘটেছে, এটা অনেকটা কমবে। আর একই সাথে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ এবং
ধর্মপ্রাণ যারা আমাদের মানুষ আছে তাদের দাবি যে নিকাহ অথবা বিবাহের জন্য বাংলাদেশে যেরকম ধর্মীয় আইনটা থাকে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি, যদি ওইটা দেওয়ানি আইনের ক্ষেত্রে প্রযোজ্য, একই রকম ভাবে ধর্ষণের মতো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এই মানে শরিয়া আইনের একটা অংশ বিদ্যমান ফৌজদারি আইনের সাথে ব্লেন্ডিং করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন কিছু ভাবা যেতে পারে কিনা? শরিয়া আইনের সাথে অ্যাকচুয়ালি বিদ্যমান আইনের খুব পার্থক্য আছে, বিষয়টা সেটা না। একজন অপরাধীকে কি আমরা এই মেসেজটা দিতে পারছি যে তুমি যদি একটা অপরাধ করো তুমি কারো আঁচলের তলায় লুকাতে পারবা না? সোজা কথা। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে হাত মিলাতে পারছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে প্রকাশ্যে আইন কার্যকরের ব্যাপারে যেটা বলছিলেন, এটা কিন্তু খুব অসম্ভব কিছু না। আমি আপনাকে বলি, এটা সম্ভবত আর্লি 90s-এ একটা খুব আলোচিত একটা মামলা ছিল, মনির খুকুরিমা। আপনারা তো মনে থাকার কথা, আমি তখন খুব ছোট, নিউজ পেপারে দেখতাম, তখন তো আমাদের টেলিভিশন ছিল না, নিউজ পেপারে দেখতাম এবং প্রত্যেকদিন আপডেটগুলো আসতো। আরেকটা আমার মনে আছে, সুইডেন আসলাম। এই যে শাস্তিগুলো মাথার মধ্যে কিন্তু গেঁথে যায় মানুষের। আপনার গুলিস্তানে গিয়ে আইন কার্যকর করার দরকার নাই তো, আপনি মিডিয়ার মাধ্যমে মানুষকে জানান আজকে এটা হচ্ছে, সে এটা করেছে, তাকে আমরা মাফ করি নাই, সে এটা চেয়েছে, তাকে এই সুযোগটা দেয়া হয় নাই। হ্যাঁ, তাকে একজন আইনজীবী দেওয়া হয়েছে, কিন্তু সে অবৈধ কোনো সুযোগ সুবিধা নিতে পারে নাই। সবগুলি রাজনৈতিক দল বলুক যে যেই হোক আমি ধরিয়ে দিব, আমার দলের হলে আমি আগে ধরিয়ে দিব। এটা করেন, বর্তমান বিদ্যমান যে আইন আছে সেটাতেই বাংলাদেশে এ ধরনের অপরাধকে জিরোতে নামিয়ে আনা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপা। মেজর আফসারি, আপনার কাছ থেকেও একটা কমেন্ট। জি, আমি খুব দ্রুত বলবো, কয়েকটা পয়েন্ট লিখেছিলাম, সময় কম। এখন যে আপা যে দলের, এই দল ইলেকশনের আগে শরিয়া আইন নিয়ে কথা বলেছে, পরবর্তীতে সরে আসছেন, ওনারা স্মৃতিসৌধে যেতেন না, যেতেন না, এগুলো পরিবর্তন করছেন। ওনাদের যে সুযোগ ছিল ইসলামিক আইনটাকে শক্ত করে ধরার জন্য, যে অন্য ইসলামিক দল মনে করে ওনারা ইসলামিক দল না, ওটা ওনারা করেন নাই, দৃঢ়তা ওনাদের মধ্যে আমি দেখি নাই। এটা আমার ব্যক্তিগত এবং আমার দলীয় ওপিনিয়ন। জন আকাঙ্ক্ষার কথা বলেছেন, যেই দেশে 70% জন আকাঙ্ক্ষার কোনো মূল্যই নাই, তো সেখানে জন আকাঙ্ক্ষার মূল্য কি হবে? তো সুতরাং আমি মনে করি সমাধানের যে পথ, 1 নম্বর হলো রাষ্ট্রের সিদ্ধান্ত। রাষ্ট্রকে ভাবতে হবে আমরা কি রাষ্ট্র তৈরি করতে চাই, রাষ্ট্রকে আমরা স্বাধীন করতে চাই, রাষ্ট্রটা কি জনগণের রাষ্ট্র হবে না শাসক গোষ্ঠীর রাষ্ট্র হবে, এই সিদ্ধান্তে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে, আমি মাদি আপার সঙ্গে পুরোপুরি একমত। আইনের কোনো ঘাটতি নেই, আইন আছে প্রচুর। আইনের প্রয়োগের জায়গাটাতে আমাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে, প্রসেসের দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে। আরেকটা জিনিস যেটা বললেন আপনার মেজর আফসারি, যেটা বলেছেন রিগার্ডিং পড়ালেখার ব্যাপারটা, শিক্ষাটা শুধুমাত্র কিন্তু এই জন্যে না যে কারো ভিতরে এই যে ধর্ষক সাইকোলজি ডেভেলপ না করে, এই জন্যে না। এই শিক্ষাটা ওই পুলিশের জন্য দরকার, ওই আইনজীবীর জন্য দরকার যে পয়সার বিনিময়ে আইনকে বিক্রি করে দিচ্ছে, জাজমেন্টকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকেও শিক্ষাটা দরকার। তো শিক্ষার জায়গাটাতে তো হাত দিতেই হবে। ফাইনালি আমি একটা কথা বলবো, অফকোর্স ইট ইজ এ ম্যাটার অফ জুডিশিয়ারি, বাট মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি মনে করি হি ক্যান বি এ ট্রেন্ড সেটার, ট্রেন্ড সেটার। যে এক্সেপশনাল জিনিসগুলোকে এক্সেপশনালি ডিল করতে হবে, ইট ইজ নট এ নর্মাল থিং। সো এটা যদি উনি 1 মাসের মধ্যে করে দেখাতে পারেন, আমার একটা দাবি থাকবে অনুরূপ আরো যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, যেগুলো 15-20 বছর হয়ে গেছে, যারা একটা কথা বললেন মাদি আপা, যেটা কথা বললেন যে ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, এখন মেয়েটা এখনো সাফার করছে, এই ধরনের যারা যারা রয়ে গেছে, যাদের এখনো বিচার কার্যকর হয়নি, আমরা আশা করব উনি একটা ট্রেন্ড সেট করবেন উইদিন 1 মান্থ। শুধুমাত্র রামিসানা, এই ধরনের যতগুলো ভিকটিম আছে প্রত্যেকে যাতে বিচার পায়। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং আবার আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কোরবানির পশু জবাইয়ের পর আমরা কিন্তু খুব দ্রুত আমাদের রাস্তাঘাট থেকে রক্তের দাগ আর বর্জ্য পরিষ্কার করে ফেলি, পরিবেশ পরিচ্ছন্ন করি, কিন্তু আমাদের সমাজ, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা আর আমাদের মনস্তত্ত্বের গভীরে ধর্ষণের যে পচা বর্জ্য আর বিচারহীনতার নোংরামি জমে আছে, তা পরিষ্কার করবে কে? একটা সভ্য রাষ্ট্রের আসল উন্নয়ন তার মেগা প্রজেক্ট বা উৎসবের জাঁকজমকে নয়, বরং ত্যাগের এই পবিত্র রাতে আমাদের দেশের একজন নারী ঠিক কতটা নিরাপদে শান্তিতে ঘুমাতে পারছেন তা দিয়েই নির্ধারিত হয়। আসুন পশু কোরবানির পাশাপাশি আমাদের ভেতরের অহংকার, লালসা
আর পশুত্বকেও বিসর্জন দেই। রামিসার মতো আর কোনো বোনকে যেন আমরা না হারাই। মুক্তির কথা আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি, ঈদ মোবারক।